বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানে মার্কিন হামলাকে সমর্থন দেবে না স্পেন। তেহরানে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে চীন রাশিয়ার শক্ত অবস্থান। একে একে মুখ খুলছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল IRGC। ইরানের কামিকাজি ড্রোনের আঘাতে নাজেহাল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। বাড়ছে হামলার তীব্রতা। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। একযোগে দুবাই, সৌদি, কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ডজন খানেক তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রির সদর দপ্তরে হামলা চালালো লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। ইরানের সমর্থনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। তেলবাহী ট্যাঙ্কার পাহারায় থাকা মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা। জ্বালানি সংকটে বিশ্ববাজারে অস্থিরতা। হু হু করে বাড়ছে দাম। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কোনো অবস্থাতেই পিছু হটবে না তেহরান। অন্যদিকে ইসরায়েলও পাল্লা দিয়ে বাড়াচ্ছে হামলার তীব্রতা। এমত অবস্থায় ইরানের উপর মার্কিন সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার রাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের সময় পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংলাপ ও পরামর্শের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য চীনের অবস্থানের উপর জোর দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও দুঃখজনকভাবে সামরিক হামলার মাধ্যমে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, চীন ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে। বল প্রয়োগ প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না, বরং এটি নতুন সমস্যা তৈরি করবে। চীন তার জ্বালানি আমদানির জন্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলির উপর ব্যাপকভাবে নির্ভর করে, যা চলমান যুদ্ধের কারণে এখন হুমকির মুখে রয়েছে। ইরানে ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলার ঘটনায় মাদ্রিদ প্রতিবাদ জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। এর জবাবে বুধবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকারের যে অবস্থান তাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি শব্দে বলা যায়, আর তা হলো যুদ্ধকে না। তিনি 2003 সালে ইরাক আগ্রাসনের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। সানচেজ বলেন, ইরাক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ তো হয়নি, উল্টো নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষের জীবন কঠিন করে তুলেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইরাকের মতো ইরানে হামলাও কোটি কোটি সাধারণ মানুষের উপর একই ধরনের বাজে প্রভাব ফেলতে পারে, আর তার সরকার এখন এ ধরনের প্রভাব মোকাবেলার উপায় খুঁজছে। এর আগে ইরানে হামলায় স্পেন যুক্তরাষ্ট্রকে তার সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেয় ট্রাম্প মঙ্গলবার স্পেনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করেন। জবাবে মাদ্রিদ ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অন্যায্য ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ বলে আখ্যা দেয়। ইরানের সেনাবাহিনী ও এর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন দায়িত্বশীল সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর আগে সোমবার 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। সেই ঘটনার রেশ না কাটতেই নতুন করে আরও একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের খবর মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিখুঁত নিশানায় মার্কিন এই যুদ্ধবিমানটিকে আঘাত করা হয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম ভূপাতিত হওয়া বিমানের ধ্বংসাবশেষ এবং বিধ্বস্ত হওয়ার আগে পাইলটদের বেরিয়ে আসার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ইরানের সশস্ত্র বাহিনী সোমবার সকালেও ইরান কুয়েত সীমান্ত এলাকায় একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, দুবাই ও কাতারে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে একযোগে চলছে ইরানের তাণ্ডব। দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদিতে CIA এর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। এমন প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই তিন দেশে দূতাবাস
দূতাবাস বন্ধ করেছে। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইরানে 10ম দফা হামলা শুরু করেছে। পাশাপাশি লেবাননেও চলছে বোমা বর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী কার্যত অচল হয়ে পড়েছে মার্কিন হামলায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভাষ্য, ইরানের 17টি যুদ্ধ জাহাজ ধ্বংস এবং প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। একই সঙ্গে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত IAI এর সদর দপ্তরে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত IAI সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রম সহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে থাকে। এদিকে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ভারত মহাসাগরে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় থাকা একটি মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনী এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে কদর 360, কদর 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জাহাজটি তখন একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারকে জ্বালানি সরবরাহের সময় নিরাপত্তা দিচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার পর 2 জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গোলা বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যে আকাশ যেন এখন গম্ভীর হয়ে আছে। প্রতিনিয়ত বিস্ফোরণের শব্দে আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই ভূখণ্ডের চিত্র দেখে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা, বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRANA এক বিবৃতিতে সাম্প্রতিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের ফল প্রকাশ করেছে। তারা জানায়, 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 4 দিনে ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এই সময় মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত রাউন্ড বোমা নিক্ষেপ করে, যার আঘাত পড়ে সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকায়। HRAN এর তথ্য মতে 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই মাত্র 4 দিনে ইরানে নিহত হয়েছেন 1097 জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 181 জন শিশু, যাদের বয়স 10 বছরের কম। একই সময় আহত হয়েছেন অন্তত 5402 জন, তাদের মধ্যেও রয়েছে কমপক্ষে 100 জন শিশু। নিহত ও আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য আসছে উল্লেখ করে HRANA বলছে, সেসব তথ্য যাচাই বাছাই কাজ এখনো চলমান। তবে পরিস্থিতির ভয়াবহতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে, আর এর প্রধান ভুক্তভোগী হয়ে উঠছেন সাধারণ মানুষ। চলমান যুদ্ধের উত্তাপে নতুন করে আগুনে ঘি ঢালার মতো খবর দিল ট্রাম্প প্রশাসন। ইরানের সরাসরি হামলায় 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই অভিযানে রয়েছে প্রায় 200 যুদ্ধবিমান, 2টি বিমানবাহী রণতরী এবং একাধিক বোমারু বিমান। মঙ্গলবার মার্কিন সেন্টার কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। কুপারের দাবি, সম্ভাব্য হামলার উৎসগুলো ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য, যার মধ্যে রয়েছে ইরানি নৌবাহিনী ও তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন। তার ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে 17টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং সমুদ্রতল, আকাশপথ ও সাইবার প্রেস সব দিক থেকেই নিরবিচ্ছিন্ন হামলা চলছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে সেনা ও যুদ্ধবিমানের সংখ্যা নির্ধারিত হলেও এর প্রকৃত প্রভাব বুঝতে সময় লাগবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে
হতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক হামলায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খেপেছে উপসাগরীয় দেশগুলো। হামলার মধ্য দিয়ে তেহরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলো। এই অবস্থায় ছাড় নয় বরং কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশগুলোর শীর্ষ নেতারা। আরব দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা বা রেড লাইন অতিক্রম করছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এদিকে তেহরানের মূল লক্ষ্য হলো প্রতিবেশী আরব দেশগুলোর পর্যটন, বাণিজ্য, জ্বালানি খাতের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ে জেবেল আলী বন্দর ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আরব দেশগুলোর উপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে বলে ধারণা ইরানের, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তবে তাদের ওপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উত্তেজনার বৃত্ত আরও বড় হবে। বর্তমান উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়া সহ সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে বলে জানান তিনি। দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খুশ মেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যু খবর, আবার কখনো পান যুদ্ধ বিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা বোল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বোল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যুগাযুগের সমস্যাটি সংশোধন করা না হয় তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই কূটনীতিক বলেন, ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূরণ হলো ইরানের সর্বোচ্চ নেতার আসর। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির আসনে বসতে দেখা যাবে তার ছেলে মোস্তফা খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। 1969 সালে 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতা করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডার এর একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূরাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়া থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ তিনি নেবেন কিনা এটাই এখন দেখার বিষয়।
কয়েক দশক ধরে ইরানের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক হিসেবে কাজ করছে রাশিয়া। জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে তেহরানকে কূটনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে মস্কো। শুধু তাই নয়, পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টার পাশাপাশি তেহরানের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের নিন্দনীয় লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছেন রাশিয়ার লৌহ মানব পুতিন। তার পাশাপাশি ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রূপ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সামরিক অভিযানকে আড়াল করতে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনাকে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা এখন সরাসরি আগ্রাসনী রূপ নিয়েছে। তবে 4 মার্চ টানা 5ম দিনের মতো ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলতে থাকায় পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে চলমান যুদ্ধ থেকে রাশিয়া ক্ষতির চেয়ে বরং কৌশলগত ও রাজনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। মস্কোর সবচেয়ে তাৎক্ষণিক লাভ হল তেল বিক্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার ইউরালস অপরিশোধিত তেলের দাম ফেব্রুয়ারির শেষের দিকে ব্যারেল প্রতি প্রায় $40 নেমে আসে। আন্তর্জাতিক বাজারে ক্রেতা ধরে রাখতে তখন রাশিয়াকে বড় ধরনের ছাড় দিয়ে তেল বিক্রি করতে হয়। 2 মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ওঠে। একই সময়ে রাশিয়ার ইউরালস ক্রুডের দামও বাড়ে, লেনদেন হয় $57। অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষ 3 দেশ রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা। তারা এই তেল বিশ্বের অনেক দেশে রপ্তানি করে, যেখানে শোধনাগারে তা পরিশোধন করা হয়। এর আগে 3 জানুয়ারি মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এরপর দেশটির তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ নেয় ওয়াশিংটন। সেই থেকে স্থবির হয়ে পড়ে ভেনেজুয়েলার তেল রপ্তানি। আগ্রাসনের মুখে ইরান তেল রপ্তানি বন্ধ রাখায় তেল শোধনাগারগুলোকে তাদের কাজ চালানোর জন্য এখন রাশিয়ার ইউরালস ক্রুডের উপর নির্ভর করতে হচ্ছে। ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ইগার তিশকেভিচ বলেন, এই পরিস্থিতিতে রুশ তেলের খোঁজ করা হবে, কারণ তেল শোধনাগারগুলোর প্রযুক্তিগত প্রক্রিয়া পুনর্নির্মাণে দীর্ঘ সময় লাগে, এতে খরচও অনেক বেশি। ফলে এখন রাশিয়াকে আর কম দামে তেল বিক্রি করতে হবে না। যদি তেলের দাম আরও বাড়ে, তবে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার শর্তে তেল সরবরাহ বাড়ানোর প্রস্তাব দিতে পারে ক্রেমলিন। ইগার তিশকেভিচ বলেন, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে রাশিয়ার তেল উৎপাদন বাড়লে যুক্তরাষ্ট্রে কমতে পারে পেট্রোলের দাম। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করতে পারে মস্কো। এতে দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ইগার তিশকেভিচ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈরিতা শুরুর পর রাশিয়া কয়েক দফা এই চেষ্টা চালিয়েছে। তখন সফল না হলেও আবারও রাশিয়া এই চেষ্টা চালাতে পারে। 2025 সালের মার্চে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দেন পুতিন। 3 মাস পর 12 দিনের যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছিল, সেবারও এই প্রস্তাব দেন পুতিন। তবে 2 দফায় মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। ইরান যুদ্ধের কারণে পশ্চিমারা সেখানে মনোযোগ দেয়ায় ইউক্রেন অনেকটা অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় পুতিন ট্রাম্পের সঙ্গে নতুন করে দরদাম করতে পারবে। এছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউরোপে শরণার্থীর ঢল নামবে, যা অর্থনীতি ও নিরাপত্তাকে ভীষণভাবে প্রভাবিত করবে। এই প্রেক্ষাপট আরও শক্ত করবে রাশিয়ার অবস্থান। ইরানে গণ অভ্যুত্থান ঘটাতে কুর্দি বাহিনীকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এই পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, ইরাকের কুর্দি নেতা ও ইরানের বিরোধী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চল ঘিরে ইরান ইরাক সীমান্তে ইরানি কুর্দিদের সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা সক্রিয় রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এসব গোষ্ঠীর কয়েকটি প্রকাশ্য বিবৃতি দিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীর সদস্যদের দল ত্যাগেরও আহ্বান জানিয়েছে তারা।
এদিকে কুর্দি গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। 4 মার্চ তারা জানিয়েছে কুর্দি বাহিনীকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এক শীর্ষস্থানীয় ইরানি কুর্দি কর্মকর্তা জানিয়েছেন 4 মার্চ ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের প্রেসিডেন্ট মুস্তফা হিজরির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির হামলার শিকার হওয়া গোষ্ঠীগুলোর মধ্যে এই কেডিপিআই অন্যতম। ওই কুর্দি কর্মকর্তা সিএনএনকে আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিম ইরানে একটি স্থল অভিযানে অংশ নিতে পারে ইরানের বিরোধী কুর্দি বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনের বরাত দিয়ে 2 জন মার্কিন কর্মকর্তা এবং কথোপকথন সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, গত 1 মার্চ ইরাকের কুর্দি নেতাদেরও ফোন করেছিলেন ট্রাম্প। এ সময় তারা ইরানে মার্কিন সামরিক অভিযান এবং অভিযান চলাকালে যুক্তরাষ্ট্র ও কুর্দিরা কিভাবে একসঙ্গে কাজ করবে তা নিয়ে আলোচনা করেন। ইরানে কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিতে হলে অবশ্যই ইরাকে কুর্দিদের সহায়তা প্রয়োজন হবে, কারণ অস্ত্র পরিবহন এবং হামলার ভিত্তিভূমি হিসেবে ইরাকের কুর্দিস্তানকে ব্যবহার করতে হবে। এই আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানায়, মূল পরিকল্পনা হলো কুর্দি সশস্ত্র বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে তাদের ব্যস্ত রাখবে। এর ফলে ইরানের বড় শহরগুলোতে নিরস্ত্র সাধারণ মানুষ সহজেই রাস্তায় নেমে আসার সুযোগ পাবেন। গত জানুয়ারির অস্থিরতার সময় যেভাবে তাদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, এবার সেই পরিস্থিতি পুনরাবৃত্তি এড়ানোই এর লক্ষ্য। অপর এক মার্কিন কর্মকর্তা বলেন, এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানের সামরিক শক্তিকে দুর্বল ও বিভক্ত করে ফেলতে সহায়তা করতে পারে কুর্দিরা। পাশাপাশি কুর্দিরা ইরানের উত্তরাঞ্চলে কোনো এলাকায় দখল করে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। এমনটি করা গেলে তা ইসরায়েলের জন্য একটি বাফার জোন বা নিরাপদ বলয় তৈরি করবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সশস্ত্র কুর্দি বাহিনীর প্রবেশের পথ সুগম করতে গত কয়েকদিন ধরে ইরাক সীমান্তে ইরানের সামরিক ও পুলিশের বিভিন্ন তল্লাশি চৌকিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একটি সূত্রও জানিয়েছে, আগামী দিনগুলোতে এসব হামলা আরো জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইরানের সরকার উৎখাতে সহায়তা করার জন্য কোনো কুর্দি বাহিনীকে মাঠে নামাতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই তাদের ব্যাপক সমর্থন যোগাতে হবে। একটি সূত্রের মতে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বরাবরই বলে আসছে যে বর্তমানে ইরানে কুর্দিদের সরকারের বিরুদ্ধে সফল অভ্যুত্থান করার মতো পর্যাপ্ত প্রভাব বা সম্পদ নেই। এছাড়া বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের মতে, কোনো প্রতিরোধ প্রচেষ্টায় যোগ দেওয়ার আগে ইরানি কুর্দি দলগুলো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে রাজনৈতিক নিশ্চয়তা চাইছে। কুর্দি বিরোধী গোষ্ঠীগুলো ইতিহাস জুড়ে নিজেদের মধ্যে উত্তেজনা, ভিন্ন ভিন্ন মতাদর্শ এবং পরস্পর বিরোধী স্বার্থের কারণে বিভক্ত। ফলে যারা এসব গোষ্ঠীকে সমর্থন দেওয়ার আলোচনা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, ট্রাম্প প্রশাসনের সেসব কর্মকর্তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের স্বার্থে তাদের কাজে লাগানোর উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি এই ধরনের সহযোগিতার জন্য যে পরিমাণ পারস্পরিক আস্থার প্রয়োজন তা বিবেচনা করে এই গতিশীলতা যুক্তরাষ্ট্র ও কুর্দিদের বর্তমান কাজের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে কিনা সেই প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা। মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়ে ভেনেজুয়েলার কায়দায় ইরানের সরকার পতনের স্বপ্ন দেখেছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রথম দিনেই হত্যা করেছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিদের। এরপরও মাথা নত করেনি ইরান। দাঁতে দাঁত কামড়ে ইসলামী প্রজাতন্ত্র টিকিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির রেভলিউশনারি গার্ড আইআরজিসি। খামেনির ছেলে মোজতবা হোসাইনি খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান, যাকেও এখন হত্যার পায়তারা করছে ইসরায়েল। 4 মার্চ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেন, ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা যাকেই নেতা বানাক না কেন, তিনি স্পষ্টভাবে আমাদের হত্যার লক্ষ্যে পরিণত হবেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও আমি আইডিএফকে প্রয়োজনীয় সব উপায়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছি। কার্স আরো বলেন, তার নাম কি বা তিনি কোথায় লুকিয়ে আছেন তা জানা আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে শাসক গোষ্ঠীর ক্ষমতা ধ্বংস করতে এবং ইরানি জনগণের মাধ্যমে নতুন সরকার গঠনের পরিবেশ তৈরি করতে পূর্ণ শক্তিতে কাজ চালাবো। ইসরায়েল এমন হুঁশিয়ারি দিলেও মাঠের বাস্তবতা বলছে, যুদ্ধে হাল ছাড়বে না
ইরান, যে কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত আক্রমণের পরও লড়াই চালিয়ে যাচ্ছে তারা। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বাধা সত্ত্বেও মার্কিন স্থাপনাগুলোতে সাফল্যের সঙ্গে ড্রোন ও মিসাইল হামলা করছে আইআরজিসি, যা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে মার্কিন খ্যাতনামা গণমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে, দুবাইয়ে মার্কিন কনসুলেট, সৌদি আরবে সিআইএ স্টেশন ও কাতারে মার্কিন ঘাঁটি সহ সব মার্কিন স্থাপনাতে হামলা চালাচ্ছে আইআরজিসি। এতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সরিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে ওয়াশিংটনকে। এছাড়া ইরানের সরকার পতনে দেশটির জনগণের উদ্দেশ্যে একাধিকবার গণ অভ্যুত্থানে আহ্বান জানিয়েছেন ট্রাম্প, আশ্বস্ত করেছেন পূর্ণ সহায়তার। যদিও তার সেই আহ্বানে সাড়া দেয়নি ইরানিরা। এতে বেকায়দায় পড়ে এখন ইরানের বিপক্ষে লড়তে কুর্দি বাহিনীর হাতে অস্ত্র তুলে দেওয়ার ছক কষছেন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানাচ্ছে সিএনএন। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কতটা বেকায়দায় পড়েছেন ট্রাম্প সেটা বোঝা যায় তার সাম্প্রতিক কার্যকলাপেও। যুক্তরাজ্য ও স্পেনের কাছ থেকে সাহায্য না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের সাহায্যে এগিয়ে এসেছে ফ্রান্স, ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর। এতে উল্টো প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন বিমানবাহী রণতরী থাকার পরও কেন নতুন করে রণতরী মোতায়েন করতে হচ্ছে ফ্রান্সকে? তাহলে কি মার্কিন রণতরীতে আইআরজিসির হামলার দাবি সত্য? বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ করা হয় যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত রণক্ষেত্র। ইরানের ক্রমাগত হুমকির মুখে অচল হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ। এই অচলাবস্থা কাটাতে এবার মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী পাহারা দিয়ে জাহাজ পারাপার করবে। কিন্তু প্রশ্ন হলো, কেবল সামরিক প্রহরা কি বিশ্ববাজারের জ্বালানি সংকট মেটাতে পারবে? এই পথ অতিক্রমের চেষ্টা করলে জাহাজে আগুন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই চরম হুমকির পর উপসাগরীয় অঞ্চলে প্রায় 200টি তেলের ট্যাঙ্কার এখন আটকা পড়ে আছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। তেহরানের এই পদক্ষেপের প্রভাব পড়ছে জনসাধারণের পকেটে। পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অত্যন্ত সুলভ মূল্যে জাহাজগুলোকে বীমা সুবিধা দেবে যুক্তরাষ্ট্র সরকার, আর প্রয়োজনে সরাসরি এসকর্ট বা পাহারা দিয়ে তেলের ট্যাঙ্কার পার করে দেবে মার্কিন যুদ্ধজাহাজ। ট্রাম্পের এই ঘোষণায় তেলের দাম কিছুটা কমলেও শিপিং বিশেষজ্ঞরা এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। লয়েডস লিস্টের এডিটর ইন চিফ রিচার্ড মিড বলেন, শুধু বীমা সুবিধা দিলেই যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, নৌবাহিনীর পাহারা থাকলেই যে আপনি নিরাপদ তার কোনো গ্যারান্টি নেই। তিনি আরো বলেন, এর আগে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার সময়ও মার্কিন হস্তক্ষেপ সত্ত্বেও অনেক কোম্পানি দীর্ঘ ও ব্যয়বহুল বিকল্প পথ বেছে নিয়েছিল। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথে একটি যুদ্ধ জাহাজের উপস্থিতিও বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারবে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে বড় প্রশ্ন। এদিকে ইরান যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। তার মতে, ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিছু একটা করা জরুরি ছিল। তেলের দাম বাড়ার বিষয়টিকে সাময়িক বলে উড়িয়ে দেন তিনি। তার দাবি, যুদ্ধ শেষ হলেই তেলের দাম আগের চেয়েও অনেক নিচে নেমে আসবে। কিন্তু বাস্তবতা হলো, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। আর তেমনটা হলে কেবল মধ্যপ্রাচ্য নয়, খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। বিশ্বের জ্বালানি নিরাপত্তার এই লড়াই এখন শুধু যুদ্ধের ময়দানে নয়, বীমা আর কূটনীতির টেবিলেও ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের এই নেভাল এসকর্ট কি পারবে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করতে, নাকি এই উত্তেজনা বিশ্বকে আরো বড় কোনো অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেবে? ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধের কারণে বিভিন্ন দেশ থেকে মার্কিনীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর, গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। সম্প্রতি কয়েকটি দেশ থেকে মার্কিন কর্মীদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ তালিকায় রয়েছে জর্ডান, বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান। এবার এই তালিকায় যুক্ত হলো পাকিস্তানের লাহোর ও করাচি।
পাকিস্তানে মার্কিন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। তবে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়। পাকিস্তানের পেশোয়ারে যুক্তরাষ্ট্রের আরেকটি কনসুলেট রয়েছে, সেটির ব্যাপারে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির মৃত্যুর প্রতিবাদে গত 1 মার্চ করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে ইট পাটকেল ছুড়ে বিক্ষুব্ধ পাকিস্তানিরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দেওয়াল টপকে কনসুলেটের সীমানার ভেতরে ঢুকে পড়ে। তখন মার্কিন মেরিন সেনারা তাদের ওপর গুলি চালায়। ওই ঘটনায় 11 পাকিস্তানি নিহতের ঘটনা ঘটে। মার্কিন দূতাবাস ও কনসুলেটের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। সন্ত্রাসী হামলা সাধারণত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় ঘটে, তবে করাচি এবং ইসলামাবাদের মতো বড় শহরগুলোতেও এবার সন্ত্রাসী হামলা হয়েছে। বিক্ষোভের ঘটনার পর করাচি কনসুলেটের দিকে যাওয়া সবগুলো রাস্তায় অবরোধ বসিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে কনসুলেটের আশপাশে। ইসলামাবাদ ও লাহোরে মার্কিন মিশনের আশপাশেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মার্কিন মিশন জানিয়েছে, ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের জন্য সকল নিয়মিত বা জরুরি কনসুলার পরিষেবা প্রদান অব্যাহত রাখবে। ইরানের পর বিশ্বের সবচেয়ে বেশি শিয়া অধ্যুষিত দেশ পাকিস্তান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে পাকিস্তানে এ পর্যন্ত অন্তত 26 জন নিহত হয়েছেন। 3 মার্চ দেশটিতে বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। তবে শিয়া সম্প্রদায়ের নেতারা লাহোর ও করাচিতে আরও প্রতিবাদের ডাক দিয়েছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।